অনার 600 কি মিড রেঞ্জে আনবিটেবল ফোন হতে যাচ্ছে? গত এক সপ্তাহ ধরে এই ফোনটাকে আমরা প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছি এবং যতভাবে সম্ভব টেস্ট করেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে অনার 600 নিয়ে একটা অনেস্ট ওপিনিয়ন দেবো আমাদের। এই ফোনটার প্রাইস কত, এটার পারফরমেন্স কেমন, এটার ক্যামেরা সেকশনটা কেমন এবং এটার ডিসপ্লেটা যেটা আমাদের কাছে দুর্দান্ত লেগেছে সেটা আসলেই কতটা ভালো। বাই দ্য ওয়ে, বাংলাদেশের বাজারে অনার 600 সিরিজের 3টা ফোন লঞ্চ হচ্ছে, অনার 600 লাইট, অনার 600 এবং অনার 600 প্রো। আমাদের হাতে এটার মাঝখানের ফোনটা আছে। শুরুতেই চলুন আমরা অনার 600 ফোনটার ডিজাইনটা একটু দেখি। সো পেছনের দিকে যদি তাকান তাহলে দেখেই বুঝতে পারবেন যে আইফোন 17 সিরিজ থেকে ইন্সপিরেশন নিয়েছে তারা ডিজাইনে, এবং আমাদের হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আছে। এটার আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা গোল্ডেন হোয়াইট। ব্ল্যাক কালারের এই ভেরিয়েন্টটা ম্যাট ফিনিশের, যদিও উপরে যে ক্যামেরা হাউসটা আছে সেটা গ্লসি এবং এখানে কিছুটা ফিঙ্গারপ্রিন্ট লাগে, এর বাইরে বাকি জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট একদমই লাগে না। ব্যাকপার্টটা কম্পোজিট ফাইবার দিয়ে তৈরি এবং এটা কিছুটা সফট টু টাচ, তবে এটা যে ফ্রেমটা এটা মেটালের তৈরি। সো কিছুক্ষণ পরে যখন ফোনটা হাতে নেবেন একটা কোল্ড ফিল পাবেন, যেটা বেশ ভালো লাগে। এবং এই ফোনটা হাতে নেওয়ার পরে খুবই সলিড একটা ফিল পাওয়া যায়। এটা হচ্ছে 190 গ্রাম ওজনের, সো একবারে হেভিও না আবার খুব লাইট ওয়েটও না। আর ফোনটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু 7000 mAh ব্যাটারি আছে, সেই তুলনায় মোটামুটি স্লিম বলা যায়। বাই দ্য ওয়ে, ফোনটার সাইড থেকে যদি আপনি ফ্রেমটাও দেখেন সেটাও কিন্তু কিছুটা আইফোনের ভাইব দেয়। ফর এক্সাম্পল, বাটনের যে প্লেসমেন্টগুলো আছে, যেমন ডান পাশে ভলিউম বাটন, পাওয়ার বাটনের সাথে একটা এআই বাটন দেওয়া হয়েছে, যেটা অনেকটা আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো লাগে। বাই দ্য ওয়ে, এই বাটনটা দিয়ে আপনারা কুইকলি কিছু এআই ফিচার এনজয় করতে পারবেন। ফর এক্সাম্পল, স্ক্রিনটা স্ক্যান করে তারপরে কিছু সাজেশন দিবে এরকম, অথবা এটাকে ক্যামেরা আপনার শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন। উপরের দিকে সেকেন্ডারি স্পিকার গ্রিল, দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, নিচের দিকে সিম কার্ড ট্রে, ইউএসবি-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং বটম ফায়ারিং স্পিকার। এই ফোনের স্টেরিও স্পিকারটা ডিসেন্টলি লাউড, সাউন্ডের কোয়ালিটি ভালো ছিল, একদম ফুল ভলিউমে ডিস্টরশন হয় না, 200% ভলিউমের অপশন আছে, যেটা দিলে লাউডনেসটা একটু বাড়ে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে IP68, 69 এবং 69K রেটিং আছে, যার ফলে খুবই রাফ এন্ড টাফ একটা ফোন, এবং এটাতে কিন্তু HGS ড্রপ রেজিস্ট্যান্স রেটিংও থাকছে, এবং এটা একটা ইউনিবডি মেটাল ডিজাইনের ফোন হওয়ার কারণে বেশ শক্তপোক্ত হবে বলে মনে হচ্ছে। আর এই ফোনের বিল্ড কোয়ালিটি যতটা সলিড, তার চাইতে বেশি সলিড লেগেছে আমাদের কাছে এই ফোনের ডিসপ্লেটা। আর এটার প্রাইমারি রিজন হচ্ছে এই ডিসপ্লের বেজেল। ব্র্যান্ড ক্লেম করছে এইটাতে ন্যারোয়েস্ট ব্ল্যাক বেজেল ইউজ করা হয়েছে মার্কেটের, যেটার পরিমাণটা হচ্ছে মাত্র 0.98 মিলিমিটার, মানে 1 মিলিমিটারের চাইতেও কম বলে তারা দাবি করছে। যদিও সামনে থেকে দেখলে কোয়াইট 1 মিলিমিটারের মতো মনে হয় না, কারণ হচ্ছে তারা মেজারমেন্টটা করেছে শুধুমাত্র ডিসপ্লের যে ব্ল্যাক পার্টের বেজেলটুকু আছে সেটা ফোনের ফ্রেম বাদ দিয়ে। সো ফোনের ফ্রেমটা যদি আপনি ইনক্লুড করেন তাহলে 1.2 থেকে 1.3 মিলিমিটারের মতো হয়, যেটা অনেকটা লেটেস্ট আইফোন এবং স্যামসাং এর কাছাকাছি। সো ডেফিনেটলি আমি বলতেছি না যে এটা ন্যারো না, অনেক ন্যারো, বাট 0.98 মিলিমিটার না। এবং চারপাশের বেজেলটা সিমেট্রিক্যাল হওয়ার কারণে হাতে ধরলে শুধুমাত্র মনে হয় একটা ডিসপ্লে ধরে আছে, যার ফলে অসাধারণ একটা ফিল হয়। এবং আমরা এই ধরনের বেজেল একদমই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে দেখে থাকি, সেই বিবেচনায় ডেফিনেটলি এটা একটা প্রেস করার মতো পয়েন্ট। এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.57 ইঞ্চ। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, এবং এটা একটা 10 বিট ডিসপ্লে বাই দ্য ওয়ে। এবং এই ডিসপ্লেটা থেকে আমরা খুবই ভালো কালার পেয়েছি। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে ব্ল্যাকগুলো পিওর ব্ল্যাক দেখা যায়, এবং হাই রিফ্রেশ রেট হওয়ার কারণে সবগুলো অ্যানিমেশনই খুবই স্মুথ লাগছিল। ইউআই অ্যানিমেশন কিংবা স্ক্রোল করার সময় খুবই স্মুথ ফিডব্যাক আমরা পেয়েছি, পাশাপাশি টাচ রেসপন্সও খুবই ভালো। আর ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটার ব্রাইটনেসের বেলায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এটার পিক ব্রাইটনেস ব্র্যান্ড ক্লেম করছে 8000 নিট পর্যন্ত যায়, এবং একদম লোয়েস্ট ব্রাইটনেসটা হচ্ছে 1 নিট পর্যন্ত যায়। লো ব্রাইটনেসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে বা কাঁথা মুড়ি দিয়ে তারপরে ফোন টিপে এবং লাইট টাইট সব বন্ধ থাকে, তখন কিন্তু ব্রাইটনেস লো থাকলে অনেক ভালো হয়। সো এটা টিপিক্যাল ব্রাইটনেস বা HBMটা যদিও ব্র্যান্ড কোথাও মেনশন করা নাই, বাট আমরা এই ফোনটা ইউজ করার পরে বা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করার পরে যতটুকু বুঝলাম, এটা টিপিক্যাল ব্রাইটনেস 1000 নিটের উপরে যাবে না। আর যদি আমরা HBM এর কথা বলি তাহলে অ্যারাউন্ড 1700-1800 মতো ম্যাক্সিমাম যাবে। এই ব্রাইটনেসটা ইমপ্রেসিভ না হলেও আমরা বোথ ইনডোর এবং আউটডোরে ভালো ভিজিবিলিটি পেয়েছি। এছাড়া ডিসপ্লেটার নিচের দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, যেটা যদিও একটু বেশি নিচের দিকে রিচ করতে একটু প্যারা হবে, বাট রিচ করার পরে খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক হয়। এবার চলুন আসল জায়গায় চলে আসি, এই ফোনের ইন্টারনালস এবং এটার দাম। ভালো ব্যাপার হচ্ছে বাংলাদেশের বাজারে অনার 600-এরই দুইটা ভেরিয়েন্ট বের হচ্ছে। একটা হচ্ছে 8/256 GB আর একটা হচ্ছে 12/256 GB। 8/256 GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 64,999 টাকা বা 65,000 টাকা, এবং 12/256 GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 69,999 টাকা বা 70,000 টাকা। বাট এখন যে পরিমাণে ফোনের দাম বাড়ছে, সেই তুলনায় হয়তোবা এটাকে কিছুটা রিজনেবল মনেও হতে পারে। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। এমন একটা সময় এসছে যখন আমরা 65-70 হাজার টাকা দামের ফোনে এই 7 Gen 4 দেখছি। মানে এই প্রসেসরটা একটা ডিসেন্ট প্রসেসর ডেফিনেটলি, বাট প্রাইস বিবেচনায় এটাকে কিছুটা আন্ডার পাওয়ার্ড আপনাদেরকে মনে হতে পারে যদি আপনারা প্রিভিয়াস ইয়ারগুলোকে রেফারেন্স হিসেবে ধরেন। বাট এখন যে পরিমাণে ফোনের দাম বাড়ছে, সেই তুলনায় হয়তোবা এটাকে কিছুটা রিজনেবল মনেও হতে পারে। আমরা আপনাদেরকে কিছু বেঞ্চমার্কের স্কোর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন এই ফোনের পারফরমেন্স কেমন, যদি আপনারা অন্য কোনো ডিভাইসের সাথে কম্পেয়ার করতে চান। তবে আমরা যদি রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলি তাহলে প্রথমেই বলবো এটার মেমোরি ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল। এইবার আসি গেমিংয়ে।
সো এই ফোনটাতে আমরা গেনশিন ইম্প্যাক্ট একদম হাইয়েস্ট সেটিংয়ে 60 এফপিএসে খুব ভালোভাবেই খেলতে পারছিলাম। গেমিংয়ে তেমন কোনো ইস্যু আমরা পাই নাই। সেই সাথে পাবজি, কল অফ ডিউটি মোবাইল গেমগুলো আমরা হাইয়েস্ট সেটিংয়ে খেলেছি, সেগুলোতে আমরা 60 এফপিএসে প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। তবে গেমগুলোতে যদি আপনারা গ্রাফিক সেটিংটা একটু নিচের দিকে নামায় দেন তাহলে কিন্তু আরও বেটার এফপিএস পাবেন। ফর এক্সাম্পল কল অফ ডিউটি মোবাইল এবং পাবজিতে গ্রাফিক্সটা একটু লোয়ার করে আমরা 90 এফপিএস পর্যন্ত প্লেব্যাক পেয়েছি। এছাড়া লম্বা সময় গেম খেলার পরেও ফোনটা এক্সেসিভ হিট হচ্ছিল না। মেটাল ফ্রেম হওয়ার কারণে কিছুটা হিট হাতে ডেফিনেটলি আপনি ফিল করবেন, এবং আপনি যদি ঘন্টা দেড় ঘন্টার মতো গেম খেলেন তাহলে পারফরমেন্সে কিছুটা থ্রটল আপনারা খেয়াল করবেন। এর বাইরে কিন্তু হিটিং ইস্যু নিয়ে তেমন মেজর কোনো কমপ্লেন নাই। আমরা সর্বোচ্চ 45 ডিগ্রির আশেপাশে আমরা টেম্পারেচার পেয়েছি। এর বাইরে রেগুলার ইউসেজে অ্যাপ ওপেনিং ক্লোজিং একদমই স্মুথ ফিল হচ্ছিল। আমরা কোনো ধরনের ল্যাগ কিংবা হিকআপ দেখি নাই। হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে খুব ইজিলি করা যাচ্ছিল। আর এই ফোনটার পারফরমেন্স এত স্ন্যাপি ফিল হওয়ার পেছনে এটার সফটওয়্যারের কিন্তু একটা বড় ভূমিকা আছে। এই ফোনটাতে ম্যাজিক ওএস 10 ইউজ করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 16, এবং ম্যাজিক ওএস কিন্তু অনেক অপটিমাইজড, পাশাপাশি ফিচার রিচ। ইউআই ডিজাইন, অ্যানিমেশন, লক স্ক্রিন কাস্টমাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। সেই সাথে এই সফটওয়্যারে প্রচুর পরিমাণে এআই ফিচার্স দেওয়া হয়েছে, যার কিছু কিছু খুবই ইউজফুল আর কোনোটা নট সো মাচ। ফর এক্সাম্পল এআই ইমেজ টু ভিডিওর একটা অপশন আছে, যেটা আবার লিমিটেড টাইম ট্রায়ালের অপশন আছে। তার মানে আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না, পরে হয়তো সাবস্ক্রিপশন লাগবে। এবং এটাতে যদি বেসিক মুভমেন্টগুলো আপনি করতে চান তাহলে করতে পারবেন, বাট একটু যদি ক্রিয়েটিভ কিছু করতে চান বা ডিফারেন্ট কিছু করতে চান তখন কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়। সফটওয়্যার সাইডের আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে অনার ক্লেম করছে তারা 6 বছর পর্যন্ত মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, যেটা নিঃসন্দেহে একটা লোভনীয় অফার। এইবার আসি ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে দুইটা সেন্সর আছে। প্রাইমারি সেন্সরটা হচ্ছে 200 মেগাপিক্সেলের, আর সেকেন্ড সেন্সরটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, আর ফ্রন্ট ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, যেটা একটা সেলফি ক্যামেরা। দেখেই বুঝতে পারছেন এখানে কোনো ধরনের টেলিফোটো লেন্স নাই। 65-70 হাজার টাকা যখন আপনি খরচ করবেন তখন টেলিফোটো লেন্স না পাওয়াটা হতাশাজনক। তবে তারা এই টেলিফোটো লেন্সটা উঠিয়ে রেখেছে প্রো মডেলের জন্য, যেটার জন্য আপনাকে গুনতে হবে আবার 1 লাখ টাকা। প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ডেলেটেড ছবিগুলো দেখতে সুন্দর লাগে। ছবিগুলো যখন জুম করবেন তখন দেখবেন হিউম্যান সাবজেক্টের ফেসটা কিছুটা স্মুথ হয়ে যায় এবং বিউটিফিকেশন অ্যাড করে, যার ফলে ফেসের ডিটেলের পরিমাণ মনে হয় একটু কম, কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য এরিয়াগুলো দেখেন সেখানে মোটামুটি ভালো ডিটেল থাকে। ছবির কালারগুলো কিছুটা স্যাচুরেটেড সাইডে ছিল, এবং বেশিরভাগ ছবিতেই আমরা একটু ওভার কন্ট্রাস্ট খেয়াল করেছি। স্পেশালি যদি আমরা পোর্ট্রেট মোডে যাই তখন দেখতে পাচ্ছিলাম ডার্কগুলোকে একটু বেশি ডার্ক বানিয়ে ক্রাশ করে ফেলছিল। খুবই কমন জিনিস, মানুষের চুল পর্যন্ত একদম ব্ল্যাক করে ক্রাশ করে দিচ্ছিল, যে জিনিসটা আমাদের একদমই পছন্দ হয় নাই। এইসব জায়গাতে ডিটেল আরেকটু বেশি রিটেন করা উচিত ছিল এবং কন্ট্রাস্টের পরিমাণটা আরেকটু কমানো উচিত ছিল। এর বাইরে সাবজেক্ট সেপারেশন বা এজ ডিটেকশন ভালো মতোই করতে পারে, এবং ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা সেটাও আমাদের কাছে মোটামুটি ন্যাচারাল লেগেছে। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আরেকটু ইমপ্রুভ হতে পারতো, শুধুমাত্র এই ডার্কনেসের বেলায় যদি কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু কমাতো তাহলে ডাইনামিক রেঞ্জটা আরেকটু ওয়াইডার লাগতো। ইভেন ডাইনামিক রেঞ্জের ইস্যুটা আমরা আলট্রা ওয়াইডের ছবিগুলোতেও খেয়াল করেছি। আলট্রা ওয়াইডের ছবিতে যদি ব্যাকগ্রাউন্ড একটু ব্রাইট থাকে তাহলে সাবজেক্টকে পুরাই ডার্ক বানায় ফেলে। স্পেশালি যদি আপনি বড় হরাইজন নিয়ে ছবি তোলেন যেখানে আকাশ আছে, সেখানে কিন্তু সাবজেক্টকে ভালোভাবে ফুটায় তুলতে পারে না। এই প্রবলেম আমরা সিমিলার প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনে দেখি নাই। এছাড়া আলট্রা ওয়াইডের ছবিগুলোতে ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করলেও ডিটেলের পরিমাণ কিন্তু অত বেশি থাকে না, যেটা এই প্রাইস রেঞ্জে এক্সপেক্টেড। পেছনের ক্যামেরার ভিডিওতে সর্বোচ্চ 4K 30 FPS এর অপশন আছে। এসওসি লিমিটেশনের কারণে 4K 60 FPS দেওয়া যায় নাই, তবে এখানে EIS OIS দুইটাই আছে। সো খুবই স্টেবল ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন, এবং এটার ভিডিও কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর 50 মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরাটা দিয়েও ডিসেন্ট কোয়ালিটির ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। ছবিতে মোটামুটি ডিটেল থাকে, তবে পেছনের ক্যামেরার মতোই ফেসটাকে কিন্তু একটু বেশি বিউটিফাই করে, যেটা দেখতে ভালো লাগে। মানে আপনার ফেস একটু বিউটিফাই করবে, আপনার চেহারা খুব একটা বেশি সুন্দর না হলেও আপনাকে সুন্দর দেখাবে, যে জিনিসটা অনেকেই পছন্দ করবে, আমার নিজেরও পছন্দ। তবে ছবি ওভার কন্ট্রাস্টি করে ফেলার যে প্রবণতাটা আমরা পেছনের ক্যামেরায় দেখেছিলাম সেটা সামনের ক্যামেরায় অত বেশি নোটিসেবল ছিল না। পোর্ট্রেট মোডে একটু আছে বেশি কন্ট্রাস্ট, তবে সেটা পেছনের ক্যামেরার মতো এত প্রমিনেন্ট ছিল না। এর বাইরে ফ্রন্ট পোর্ট্রেটেও কিন্তু এজ ডিটেকশন বা সাবজেক্ট সেপারেশন খুব ভালো হয়, এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটাও মোটামুটি ন্যাচারাল লাগে। আর ফ্রন্ট ক্যামেরার ভিডিওতেও সর্বোচ্চ 4K 30 FPS এর অপশন আছে, তবে ফ্রন্ট ক্যামেরায় OIS নাই, শুধুমাত্র EIS আছে। সো আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করেন তারপরেও মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি পেছনের ক্যামেরার মতোই ভালো ছিল। সো ওভারঅল যদি কনক্লুড করি তাহলে প্রথমেই বলবো ছবি একটু ওভার কন্ট্রাস্টি হয়ে যাওয়ার যে প্রবণতাটা, এটা যদি একটু কমানো যায় তাহলে ছবি দেখতে আর একটু বেশি ভালো লাগবে, এবং ফেসের বিউটিফিকেশনের পরিমাণটা যদি অন অফ করার অপশন থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো। এর বাইরে এটাতে টেলিফোটো লেন্স নাই, যেটাও আমার কাছে একটা ড্রব্যাক মনে হয়েছে। তবে যেই জায়গাতে আপনার একদমই ড্রব্যাক মনে হবে না সেটা হচ্ছে ব্যাটারি। এই ফোনটাতে ম্যাসিভ 7000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা বেশিরভাগ মানুষের জন্য মোর দেন এনাফ, এবং আপনি যেভাবে ইউজ করেন না কেন এই ফোনটা পুরা দিন আপনি ইউজ করতে পারবেন। আমরা এই ফোনটা টেস্ট করার সময় মিক্সড ইউজ করেছি, সো বোথ হেভি এবং মিডিয়াম লেভেলের ইউজ ছিল, এবং এরকম মিক্সড ইউসেজে আমরা 10 ঘন্টার মতো এসওটি পাচ্ছিলাম, এবং বেশিরভাগ মানুষ কিন্তু মিক্স ইউসেজই করে। আপনি যদি লাইট ইউজ করেন তাহলে কিন্তু আরো বেশি এসওটি এক্সপেক্ট করতে পারেন। সো 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি লাইট ইউজার হন। আর এই ফোনটার চার্জিং স্পিডও কিন্তু অনেক হাই। এটার বক্সের ভিতরে 80 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে টার্বো মোডে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, যেটা ক্রেজি ফাস্ট। তবে টার্বো মোডে চার্জ করতে গেলে কিন্তু ফোনটা প্রচন্ড পরিমাণে গরম হয়, তাই রিকমেন্ডেশন থাকবে যদি কোনো তারা না থাকে তাহলে টার্বো মোডে চার্জ না করে রেগুলার মোডে চার্জ করবেন। চার্জার কানেক্ট করলে মোড সিলেকশনের অপশন পাবেন। এছাড়া এই ফোনটা থেকে কিন্তু 27
7 ওয়াটের রিভার্স চার্জিংও সাপোর্ট করে, সো খুব তাড়াতাড়ি অন্যান্য ডিভাইসকে চার্জও করতে পারবেন। এছাড়া এই ফোনটাতে NFC আছে, আয়ার রিমোট আছে, ওয়াইফাই ভার্সন হচ্ছে 6 এবং ব্লুটুথ 5.4 আছে, দরকারি সব ধরনের সেন্সর এটাতে আছে, এটার কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন এগুলো নিয়েও কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে। ক্যামেরাও ডিসেন্ট এবং এইটার যে পারফরমেন্স সেটাও ডিসেন্ট ছিল। বাকি ডিসিশনটা আপনি নিতে পারবেন ফোনটা কিনবেন কি কিনবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।